কমনওয়েলথ গেমসে এই জুডোতে মহিলাদের মধ্যে প্রথম সোনা এনে দিয়েছে। সারা দেশের সাথে আমরাও গর্বিত। ত্রিপুরাজ্যের একজন কন্যা হিসাবে আমরা ত্রিপুরাজ্যের মানুষ সকলেই, আমরা তারা প্রস্ত না, সকলে এই ক্ষেত্রেতে আমাদের সমান আনন্দের সম্পর্কে কোনো সন্দেহ নাই। কিন্তু শাসক দল এত বড় আনন্দের মধ্যেও আমি আজকে দুপুরবেলা মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য দেখছিলাম, যেন একটা অপরাধভূত কুকরে কুকরে তাকে খাচ্ছে। সেখান থেকে তিনি কিছু আবল তাবল বকছেন যে অস্মিতা যে ত্রিপুরা পুলিশে চাকরি না করলে কি হবে। এই মুহূর্তে ত্রিপুরাজ্যে অস্মিতা না থাকলেও কি হবে, ভারত সরকারে তো তাকে পাঠিয়েছে। এর আগে আমাদের যে এই জিমন্যাস্টিক্সের এই দীপা কর্মকার, তাকেও ভারত সরকার পাঠিয়েছে। তো ভারতবর্ষের মেয়েকে কি পাকিস্তান পাঠাবে? ভারতবর্ষের কোনো খেলোয়াড়কে বাংলাদেশ পাঠাবে, শ্রীলঙ্কা পাঠাবে, ভারত সরকারই তো পাঠাবে। এটাই তো দস্তুর। কিন্তু প্রশ্ন হলো, হ্যাঁ, দীপা কর্মকার যে অলিম্পিকে অল্পের জন্য মেডাল পাননি, কিন্তু এ যাবৎ ভারতের ইতিহাসে চতুর্থ স্থানও দীপা কর্মকার আগে কেউ পাননি। ওই রেকর্ড দীপা স্থাপন করেছে, ত্রিপুরা থেকেই তো পেয়েছে। আমি তো স্পোর্টস মিনিস্টার ছিলাম এবং তখন আমি এমপি। তখন কেন্দ্রের এই ক্রীড়ামন্ত্রী ছিলেন যে আসামের সর্বানন্দ সোনোয়াল। সর্বানন্দ সোনোয়ালকে দিয়ে বলিয়ে, ইভেন সর্বানন্দ সোনোয়াল তখন মন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, তিনি এসেছিলেন ত্রিপুরাতে। এখানে কোচবাউ ভবনে বিজেপি অফিসে তিনি বৈঠক করছেন। আমি তাকে ফোন করেছি, মিস্টার সর্বানন্দ, হায়ার আর ইউ? আমাকে দাদা দাদা বলে ডাকেন। আমার বিজেপিতে জয়েন করার আগে থেকে তার সাথে আমার ভালো পরিচয়, তখন থেকে আমাকে দাদা ডাকেন। দাদা, আমি তো বিজেপি অফিসে মিটিং করছি। আমি সেখানেই এই দীপার কোচকে পাঠিয়েছি। তাকে বলেছি, ভাই, তুমি দীপা কর্মকারের জন্য যা প্রয়োজন তা করে দাও। তিনি করেছেন। তো ভারত সরকারের মন্ত্রী হিসাবে একটু তার দায়িত্ব। কিন্তু দীপা কর্মকার এই সাফল্য অর্জন করতে তাকে বিহারে যেতে হয়নি, তাকে উত্তরপ্রদেশ যেতে হয়নি, তাকে মধ্যপ্রদেশ যেতে হয়নি। ভারত সরকারের সাহায্য নিয়েই তিনি উন্নত মানের কোচিং করেছেন, তারপরে অলিম্পিকে গেছেন। ভারত সরকারই করেছেন। এটা আজকে বিজেপি আছে বলে নয়, যে কোনো দল থাকলে সরকারই করবে। তো সেই ক্ষেত্রে অস্মিতার জন্য হলো না কেন? কেন অস্মিতাকে তার সংসার চালানোর জন্য এবং খেলা চালিয়ে রাখার জন্য তাকে উত্তরপ্রদেশে যেতে হলো? ডাবল ইঞ্জিনের সরকার কেন পারলেন না টিঙ্কু রায় মহোদয় বর্তমান ক্রীড়ামন্ত্রীকে বলে যে আমার মেয়ে, তার জন্য স্পেশাল ব্যবস্থা করুন? এবং তার জন্য কেন এই ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরা পুলিশে হোক বা অন্য কোথাও একটা কাজ দিতে পারলেন না? আমরা যেরকমভাবে দীপাকে দিয়েছি। এখন বলছেন না, অস্মিতাকে তো ভারত সরকারে পাঠিয়েছে। আরে ভারত সরকার পাঠাবে না কি অন্য সরকার পাঠাবে? তো এই জন্যই বলছি যে একটা অসংলগ্নতা। টিঙ্কু রায় অপরাধভূত, ডাক্তার মানিক সার সরকার এই অস্মিতার এই সাফল্যের পর যে আনন্দ করতে গিয়েও এটা নিজেদের যে দুর্বলতা ডাকতে পারছে না। আজকে অস্মিতা
যদি এই গোল্ড মেডেল নিয়ে আসতেন, অস্মিতা এই গোল্ড মেডেলটা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গ করতেন। অস্মিতা উৎসর্গ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নামে। অস্মিতার দিক থেকে ঠিকই আছে, কারণ সেখানে এই পুলিশে চাকরি পেয়ে নিজের পরিবার বাঁচানোর সুযোগ পেয়েছে, ট্রেনিং করার সুযোগ পেয়েছে বলেই তো আজকে গোল্ড মেডালিস্ট। তো এইরকম এই আমলে কাউকে ওরা শুধু মুখে বলে, আর অন্য সমস্ত ক্ষেত্রের মতো এই ক্রীড়াক্ষেত্রেতেও ঘোটালা ছাড়া, আখের গুছানো ছাড়া, পয়সা বানানো ছাড়া এদের কোনো কর্মসূচি নেই। আমার কাছে এরকম অনেকগুলো অভিযোগ এসছে যে কিভাবে এরা ক্রীড়াক্ষেত্রটাকে এদের লুণ্ঠনের ক্রীড়াক্ষেত্র বানাচ্ছে। তো সেই জায়গাতে অসুবিধা তৈরি হবে করতে। আমি তো বলবো এরপরও ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের এদের নাক কান সব কাটাগুলো শিক্ষা হয় না। বিসিসিআই তাকে অযোগ্য ঘোষণা করেছে তপন লুতকে, তারপরেও বকলমে তিনি চালাচ্ছেন, কারণ তিনি এই শাসক জোটের আশীর্বাদ ধন্য। আমার কাছে ত্রিপুরা রাজ্যের এই ক্রিকেটারদের, অনেক খেলোয়াড়দের, খেলা প্রেমিকদের একটা অভিযোগ আমি পেয়েছি, এবং এই অভিযোগপত্র শুধু আমার কাছে না, ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে কপি দিয়েছেন, মুখ্য সচিবের কাছে কপি দিয়েছেন। চিঠিটা মুখ্য সচিবের কাছে অ্যাড্রেস করা হয়েছে, ক্রীড়ামন্ত্রীর কাছে কপি দিয়েছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে চিফ সেক্রেটারির বাচ্চারা কি করবেন? ত্রিপুরা যে চিফ সেক্রেটারি, ডিজিপি, এদেরকে থুটু জগন্নাথ করে রেখেছে, এদের অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। সম্ভবত এই চিঠির ঠেলায় বিসিসিআইকে ওদের কল পাঠিয়েছেন, এই তপন লুতকে অযোগ্য ঘোষণা করেছে তারা, কিন্তু এখন সরিয়েছে কি না, এ সম্পর্কে ক্রীড়ামন্ত্রী কোনো বক্তব্য আছে কি না, মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য আছে কি না। এর একটা খুব স্যালিয়েন্ট পয়েন্ট আমি বলছি, তারা কি কি অভিযোগ করেছেন। যে এই স্টেডিয়াম নির্মাণ শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়তে নরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। কবেই বেশ কয়েকবার তার ডেডলাইন পার হয়েছে, এবং সর্বশেষ একটা ডেডলাইন করেছে, এটা পার হয়ে 10 মাস চলে গেছে। তো কাজকর্ম শেষ করে যখন কোনো প্রজেক্ট হ্যান্ডওভার করলে তারপরে না টাকা পয়সা রিলিজ করা হয় কন্ট্রাক্টরকে। এরা অভিযোগ করেছে 28 কোটি টাকা কাজ শেষ না করেই তাড়াতাড়ি দেওয়া হয়েছে। 1, 2, 2025-26 সালের একটা ইন্টারিম বাজেট করেছে 108 কোটি টাকার, কোনো ব্রেকআপ, কি খাতে খরচ হবে, কেন খরচ হবে, এই তপন লুতের নেতৃত্বে 108 কোটি টাকা। তারপর সেখানে এই স্টেডিয়াম এখন হ্যান্ডওভার করা হয়নি। তো টিসিএ সেখানে বহু কোটি টাকার চেয়ার কিনছে, অন্যান্য এই আসবাবপত্র কিনছে প্রায় 5 কোটি টাকার, শুধু চেয়ার, তার সাথে অন্যান্য আরো এরকম আসবাবপত্র আছে আরো 2,77,00,000 টাকা। আর এই অ্যাসেট এখনো জমা দেওয়া হয়নি। কেন টিসিএ প্রায় 8 কোটি টাকা সেখানে ইনভেস্ট করবে, এবং তাও কোনো ফেয়ার টেন্ডার নেই। যাদের অভিযোগ সিঙ্গেল টেন্ডার দিয়ে নির্দিষ্ট একটা লোককে এমনভাবে তার স্পেসিফিকেশন তৈরি করেছে তাকে দিতে হবে। তারপর এখানে ঘোষণা করেছে কেকেআর মানে বোধহয় ওই কলকাতার শাহরুখ খানের ক্রিকেট টিম। শাহরুখ খানের মুখ দিয়ে তো কোনো শুনিনি,
কেকেআর এর তরফ থেকে তো কোথাও এরকম হয়নি। আর এখানে তারা বলে বেড়াচ্ছেন এটা যে কেকেআর এর সেকেন্ড হোম গ্রাউন্ড, মানুষকে থলি বাড়ানোর জন্য, ধোকা বাড়ানোর জন্য সই করেছেন বহু পথিতদশা ত্রিপুরাজ্যের ক্রীড়াবিদরা, ক্রীড়া সংগঠকরা, ক্রীড়া প্রেমীরা। তো টিঙ্কুরাইরা ব্যস্ত এই সমস্ত ক্ষেত্রেতে, আমাদের রাজ্য সরকার ব্যস্ত এরা ক্রীড়ার উন্নয়ন হোক, প্রতিভা অন্বেষণ হোক, সেভাবে তৈরি হোক, এতে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। শুধু এই যে ক্রীড়া প্রেমীরা যে অভিযোগ করেছেন, কোত্থেকে তারা অন্য রাস্তাঘাট পানীয় জলের সব মুখ থুবড়ে পড়ে আছে। আগরতলাতে ব্যাঙ মুতলেই এখন এই রাস্তা ডুবে যায়, ড্রেন ভরাট হয়ে যায়, জাতীয় সড়কের অবস্থা খারাপ, কাট মানি, সোর্স মানি, এখানেও আজকে সেই সংস্কৃতি হয়েছে। স্বাভাবিক অস্মিতারা জায়গা পাবে থেকে এরা বাধ্য হয়ে উত্তরপ্রদেশে চলে যাচ্ছেন, ওই হরিয়ানা চলে যাচ্ছেন, বাইরে চলে যাচ্ছেন। এটাই হলো ত্রিপুরাজ্যের যৌবনের নতুন প্রজন্মের কাছে অতি দুর্ভাগ্যের। এই হলো ঘটনা। বিজেপি এবং তীব্রমথার জোট তো সেই 23 সাল থেকে ছিল, নাই কখন। এটাই তো আমাদের মানে ত্রিপুরাজ্যের জনগণের বুঝতে অসুবিধা। এদের জোট কখনো আড়ালে, কখনো আবডালে, কখনো তাদের যে ব্যর্থতা, তাদের যে জনগণের প্রতিশ্রুতি পালনে এরা যে ডাহাফিল, নিকম্মা, এটাকে আড়াল করার জন্য এই জোটে থেকেও তারা একজন একজনের মাথা ফাটায়, এক পার্টি আরেক পার্টির পার্টি অফিস পোড়ায়, গাড়ি ভাঙচুর করে, একজন মঞ্চ থেকে আরেক মঞ্চের বিরুদ্ধে এরা গালিগালাজ করে। কিন্তু এদের যে দু দলের মধ্যে জোট সেই 23 সাল থেকে ছিল, আছে, এখন ভিলেজ নির্বাচনে তাদের নতুন করে তো জোট ঘোষণা করার কোনো কারণ নেই। বরঞ্চ যে এই জোট যে প্রকাশ্য, এরা এই ছদ্মবেশে জোট করে যে মানুষকে ঠকাচ্ছে। যদি তারা সত্যি সত্যি ভিলেজ কমিটি ভোটে সেখানে সিট ভাগাভাগি করে দাঁড়ায়, এটা ত্রিপুরাজ্যের জনগণের জন্য কল্যাণ, এডিসি জনগণের জন্য কল্যাণ, এবং ত্রিপুরাসা নন ত্রিপুরাসার সমস্ত অংশ মানুষের জন্য এটা অত্যন্ত ভালো কাজ তারা করবেন। কাজেই এতে নতুন কিছু নয়, এটা সব গিমিক। আপনাদের ভোট তো এডিসিতে বললাম, এই শকুশলে আমাদেরকে ঠেকানোর জন্যই তারা কখনো তাদের জোট আড়ালে, কখনো আবডালে। এরা সকালবেলা একজন আরেকজনের মাথা ফাটায়, বিকালবেলা গিয়ে তারা কোলাকুলি দেয়, চা রসগোল্লা খায়। কাজী এখন যদি সত্যি সত্যি তাদের ভেতরে এরকম প্রকাশ্য দুদল, দুইটা যুযুদান দল হয়, ত্রিপুরাজ্যের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। এই যে তাদের হিসেবে যারা একটু বিব্বল হচ্ছে, কেউ কেউ সাময়িকের জন্য হলো ভুল করছে, এই ভুল ভাঙবে। আমি চাই, আমরা চাই এদের এই জোট এটা আড়ালে না, আবডালে না, প্রকাশ্যে আসুক। মানুষ দুধকে দুধ, পানিকে পানি চিনবে।